আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত এই লাইভ ক্লাসে তোমাদের সকলকে পদার্থবিজ্ঞান ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমি ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম তোমাদের সঙ্গে আজকে এই ফিজিক্যাল অপটিক্স ক্লাসে আজকে আমি তোমাদের সঙ্গে কিছু সময় অবস্থান করব। আমি আশা করি তোমরা আমার সঙ্গে তাল মিলিয়ে চলছো এবং আমাদের যে পড়াগুলো আগে হয়ে গেছে আমরা সেগুলো অনেকটাই হয়তো কভার করে ফেলেছি। আমরা যে প্রবলেমগুলো সলভ করেছি সেগুলো হয়তো আমরা সলভ করেছি। তো আমরা আজকে তোমরা জানো যে আজকে আমাদের যে নোটিশটা ছিল সেটা হচ্ছে যে আজকে আমরা কি করব, আজকে আমরা ফিজিক্যাল অপটিক্স অর্থাৎ এই চ্যাপ্টার 7 এর রিভিউ ক্লাসে যাচ্ছি আর কি। রিভিউ করবো আর কি কি পড়লাম, আমরা কি পড়লাম, আর সেখান থেকে আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমরা এর আগেও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম ক্রিয়েটিভ কোশ্চেন কিছু সলভ করেছিলাম, আজকেও কিছু ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা চ্যাপ্টার 8 মডার্ন ফিজিক্স। এটা হয়তো নেক্সট ক্লাসে শুরু করব। তো আজকে আমরা একটু গত ক্লাসটা দেখি যে গত ক্লাস বা তার আগের ক্লাসগুলোতে আমরা ফিজিক্যাল অপটিক্সে কি শিখেছিলাম। আমরা প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই সেই স্পেকট্রামগুলো সব ক্লিয়ার করছো সবাই। তারপর আমরা হাইগেন্স প্রিন্সিপাল, ওয়েভ থিওরি অফ লাইট, সেটা আমরা পড়াশোনা করেছিলাম এবং হাইগেন্সের প্রিন্সিপাল দিয়ে আমরা রিফ্লেকশন অ্যান্ড রিফ্রাকশন যে লজ দুটো ছিল সেগুলো আমরা প্রুভ করেছিলাম। তারপর আমরা আলোর ব্যতিচার, ইন্টারফারেন্স অফ লাইট ওয়েভস, সেটা নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। আমরা ফ্রিঞ্জ প্যাটার্ন বা ফ্রিঞ্জের যে উইডথ অ্যান্ড ডিফারেন্স সেগুলো আমরা ক্যালকুলেশন করেছিলাম এবং ম্যাথমেটিক্স আমরা ম্যাথ সলভ করেছিলাম। তারপর আমরা পড়েছিলাম ডিফ্রাকশন অফ লাইট, আলোর অপবর্তন, সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, ডাবল স্লিট ডিফ্রাকশন, এবং সেখান থেকে আমরা ডিফ্রাকশন গ্রেটিংস এবং তার অ্যাপ্লিকেশন করেছিলাম এবং পাশাপাশি আমরা প্রবলেম সলভ করেছিলাম। এবং এরপরে আমরা এই অধ্যায়ের যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট, আলোর অপবর্তন, এবং এটা করতে করতেই কিন্তু আমাদের লাস্ট ক্লাসটা শেষ হয়েছে। আমি সেখানে একটু তোমাদের সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলাম যে আলো যে সরল পথে চলে তার ব্যাখ্যাটা আমরা দিয়েছিলাম, যে আলোকে বস্তুর উপর ফেলতে হবে, তার যদি একটা শেড বা ছায়া তৈরি হয়, সেখান থেকে আমরা বলতে পারি যে আলো হচ্ছে সরল পথে চলে এবং এটা হচ্ছে একটি চালিত চুম্বক তরঙ্গ যার মধ্যে দুটো ফিল্ড থাকে, একটা ইলেকট্রিক একটা ম্যাগনেটিক ফিল্ড, এবং তারা কি করে কাপলড অসিলেশন, তারা যৌথভাবে স্পন্দিত হতে থাকে। এবং আমরা যদি এই স্পন্দনে একটা শর্ত আরোপ করি যে এই কম্পনটা শুধুমাত্র একটি তলে একটি দিকে সীমাবদ্ধ থাকবে, একটি তলে যদি এটাকে কনফাইন করতে পারি, তাহলে আলোকীয় সেই ঘটনাকে আমরা বলবো পোলারাইজেশন অফ লাইট। এবং আমরা কিন্তু বহুদিন ধরে তোমাদেরকে আমি প্রথম থেকেই তোমাদেরকে বলছি যে আলোকীয় যে 6টা ঘটনা সেগুলো আমরা ব্যাখ্যা করছি, এবং আলোকীয় 6টা ঘটনার মধ্যে ইতিমধ্যে 5টা ঘটনা কিন্তু শেষ, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। সেটা আমরা চ্যাপ্টার 8 অর্থাৎ নেক্সট ক্লাস থেকে আমরা সেটা ডিসকাশন শুরু করব। তো যাই হোক, সেই পোলারাইজেশন অফ লাইটে আমরা লাস্টে যেটা করেছিলাম সেটা হচ্ছে চুরমালিন ক্রিস্টাল ব্যবহার করেছিলাম। আমরা ট্রান্সভার্স ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভ, আলো যে একটি ট্রান্সভার্স ওয়েভ, সেটা আমরা প্রুভ করেছিলাম। এবং প্রুভ করতে করতেই কিন্তু আমরা পোলারাইজেশন অফ লাইট, আলোর যে সমবর্তন, সেটা নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। তো আজকে আমরা একটু দেখতে চাই যে সমবর্তিত আলোগুলো কেমন হয়, অসমবর্তিত আলো কেমন হয়, এবং সমতল সমবর্তিত আলো কেমন হয়, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমি গত ক্লাসে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে যদি আমি এমন এক তরঙ্গ জাস্ট আলো, সমবর্তিত আলো মানে এটাকে বলছি আমরা আনপোলারাইজ লাইট। এটাকে আমরা পোলারাইজেশনে নিয়ে যাচ্ছি। আমরা কিভাবে পোলারাইজ লাইট পাবো, কিভাবে আমরা পোলারাইজ লাইট বা সমবর্তিত আলো পাবো, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা পড়াশোনা করে আমরা আমাদের অংশটা শেষ করব। তো এখানে এটাকে বলছিলাম আমরা অসমবর্তিত আলো। তারপর যদি এমন হয় যে আমি যদি এটাকে এমন ভাবে যদি ড্র করি, আমরা বলি একটা পেতে চাই, এবং এই পোলারাইজড লাইটে কম্পনটা, যে কম্পন হচ্ছে, আমরা যে বলছিলাম যে এমন একটা শর্ত আরোপ করব যাতে করে কম্পন একটা নির্দিষ্ট তলে এটাকে কনফাইন করা যায়।
এই কম্পনটা হচ্ছে আমাদের যে কাগজ ব্যবহার করছি বা বোর্ডটা ব্যবহার করছি তার উপর প্যারালাল, সমান্তরাল। ঠিক এরকম। আবার যদি আমরা ব্যাপারটাকে এরকম ভাবে দেখি যে ডটগুলো ইউজ করব, এই যে মাঝখানে যে ডটগুলো আছে সেগুলো যদি আমরা ইউজ করি এখন ডটগুলো, তখন এটাকে আমরা বলবো হচ্ছে সমতল সমবর্তিত সমবর্তিত আলো, সমতল সমবর্তিত আলো, যেটাকে আমরা বলছি প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট। এবং এই অবস্থাটা হচ্ছে যে কম্পন তলটা আমাদের এই বোর্ডের উপরে লম্বভাবে থাকবে, পারপেন্ডিকুলার থাকবে। এই ছিল আমাদের গত ক্লাসের পড়ার সামারি। আজকে আমরা দেখতে চাই যে পোলারাইজড লাইট বা সমবর্তিত আলো আমরা কিভাবে পেতে পারি, পোলারাইজড লাইটটা কিভাবে পাওয়া যায়, কিভাবে এই পোলারাইজেশনটা হয়। তাহলে আমরা সবাই একটু লিখে ফেলি যে আলোর সমবর্তিত আলো কিভাবে পাওয়া যায়, হাউ উই ক্যান গেট দ্য পোলারাইজড লাইট, কিভাবে পাবো। তাহলে সবাই লিখি আমরা সমবর্তিত আলো বা পোলারাইজড লাইট। লেখো সবাই, সমবর্তিত আলো বা পোলারাইজড লাইট। সমবর্তিত আলো, সমবর্তিত আলো বা এটাকে আমরা বলছি হচ্ছে পোলারাইজড লাইট। পোলারাইজড লাইট এটা আমরা কিভাবে পাবো, এটা আমরা একটু ডিসকাস করতে চাই আজকে। একদম পদার্থবিজ্ঞানের নাম হয়তো তোমরা জেনে থাকবে, সেটা হচ্ছে মেলাস। উনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যদি কোনো গ্লাস প্লেটের উপরে কোনো আলোকে 57 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ফেলা হয় তাহলে সেখান থেকে কি হবে, রিফ্লেকশন হবে। হ্যাঁ, এবং রিফ্লেকশনটা হবে একদম সমবর্তিত আলো। তাহলে কি হলো, যদি কোনো একটা গ্লাসের উপরে, গ্লাস সারফেসে আমরা যদি কোনো লাইট বা অসমবর্তিত আলোকে যদি তার উপরে ইনসিডেন্ট করি বা ফেলি, তাহলে সেখান থেকে যে রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত যে রশ্মিটা পাওয়া যাবে সেটা হবে পোলারাইজড লাইট। যদি 57 বা 57 ডিগ্রির কম বা বেশি হয় তাহলে সেটা পোলারাইজড লাইট হবে, বাট সেটা হবে পার্শিয়াল পোলারাইজড লাইট বা আংশিক সমবর্তিত আলো। আমাদের এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, সেটা হবে আংশিক সমবর্তিত আলো। তাহলে আমরা ফরাসি সায়েন্টিস্ট মেলাসের শর্ত থেকে কি জানি, যে কোনো অসমবর্তিত আলোকে যদি কোনো গ্লাস প্লেট এর উপরে ফেলা হয় তাহলে সেখান থেকে যে রিফ্লেকশন অফ লাইট, আলোর যে প্রতিফলনটা ঘটবে, প্রতিফলিত সেটা হবে 57 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য সেটা হবে পোলারাইজড লাইট, সমবর্তিত আলো। যদি 57 এর কম বা বেশি করা হয় তাহলে সেটাও পোলারাইজড হবে, বাট কমপ্লিটলি পোলারাইজড না, সেটা হবে পার্শিয়াল বা আংশিক সমবর্তিত আলো বা পার্শিয়াল পোলারাইজড লাইট। তো আমরা এরকম একটা শর্তকে আরোপ করে এখন দেখব যে সমবর্তিত আলোকে কিভাবে পাওয়া যায় বা কিভাবে সেই আমরা পেতে পারি। তো বোঝা যাচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, গ্লাস প্লেটের উপরে আমাদের কোনো আলোকে 57 ডিগ্রি অ্যাঙ্গেলে ওটাকে ফেলতে হবে। তাহলে আমরা এরকম একটা ছবি এখন ড্রয়িং করব, ড্রয়িং করে তারপর আমরা সেখান থেকে ক্যালকুলেশন করব এবং সেখান থেকে আমরা একটা ল তৈরি করব আজকে, যেটাকে আমরা নাম দিয়েছি ব্রুস্টারের সূত্র, ব্রুস্টার্স ল। তো যাই হোক, আমরা একটু দেখি যে মেলাস কি পরীক্ষা করেছিলেন। এটা হচ্ছে একটা গ্লাস লাইট, গ্লাস লাইট। তাহলে এটা হচ্ছে হালকা বা রেয়ারার মিডিয়াম, যেটাকে বলছি আমরা হালকা। এটা হচ্ছে ঘন মাধ্যম বা ডেন্সার মিডিয়াম। এবার আলো অসমবর্তিত লাইট, অসমবর্তিত আলো। একটু আগে আমি যে ছবি ড্রয়িং করলাম সেটা আমি এখানে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ইনসিডেন্ট আনপোলারাইজড লাইট, অসমবর্তিত আলো। আমি এখানে একটা নরমাল এঁকে দিই, নরমাল। তাহলে এখান থেকে কি হবে, রিফ্লেকশন। এবং রিফ্লেকশনটা হবে হচ্ছে কি, সমবর্তিত। একটু ব্যাপারটা খেয়াল করতে হবে আমাদের। এটা হবে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড বিম, প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড বিম। এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি বা ইনসিডেন্ট বিম। এটা একটু হাই লেভেলের পড়া, এটা মানে আমাদের সিলেবাসে আসে বলে আমরা পড়ছি। আমি এর আগে কিন্তু পরীক্ষায় কখনো এটা আসতে দেখি নাই। তো বইয়ে যখন আসে তখন আমরা একটু পড়ে রাখি, কারণ পরীক্ষায় তো বলে দিতে পারে যে আমরা কিভাবে একটা আনপোলারাইজড লাইটকে পোলারাইজড করতে পারি, অসমবর্তিত আলোকে সমবর্তিত করতে পারি। এটা তো পরীক্ষায় আসতেও পারে। তাহলে এটা হচ্ছে প্রতিফলিত, এই অংশটাকে আমি বলবো হচ্ছে θ1, এটাকে আমরা বলবো হচ্ছে θ1, কারণ আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। তারপর এখানে কি হবে, প্রতিসরিত হবে, প্রতিসরিত। এই প্রতিসরিত রশ্মিগুলো হবে আংশিক পোলারাইজড, আংশিক, পার্শিয়াল, পার্শিয়াল দেখাচ্ছি, আংশিক। তাহলে এটাকে লিখবো আমরা প্রতিসরিত, প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, বা এটাকে বলা হয় রিফ্রাক্টেড বিম। এটা হচ্ছে আংশিক, আংশিক
সমবর্তিত, সমবর্তিত, আংশিক সমবর্তিত, পার্শিয়াল পোলারাইজড, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে চাচ্ছি হচ্ছে কত, θ2। এবং এই অ্যাঙ্গেল ম্যালাস তার এসে বলছেন যে এই অ্যাঙ্গেলটা মাস্ট বি ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ যদি কোনো কাঁচ পাতলের উপরে বা প্লেন গ্লাসের উপরে যদি কোনো লাইটকে 57 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলা হয়, তাহলে সেখান থেকে যে প্রতিফলিত রশ্মিটা বের হয় সেটা পোলারাইজড লাইট। তাহলে আপতিত রশ্মিটা হচ্ছে আনপোলারাইজড, প্রতিফলিত যেটা সেটা হচ্ছে পোলারাইজড, বিকজ এখানে যে অ্যাঙ্গেলে আলোকে ফেলা হচ্ছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ 57 ডিগ্রি। এবং উনি আরো একটা কথা বলছেন যে এখান থেকে একটা প্রতিসরিত রশ্মি বের হচ্ছে যেটা পার্শিয়াল পোলারাইজড বা আংশিক সমবর্তিত। আর উনি বলছেন যে প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মির মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। এখান থেকে আমরা একটু দেখতে চাই আসলে যে আমাদের আমরা যে কথাগুলো বলছি সেগুলো সত্য কিনা, এটা আমরা একটু প্রুভ করতে চাই। তাহলে এখন হালকা সাপেক্ষে ঘন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি হয় মিউ, তাহলে আমরা সেখান থেকে স্লেন্স ল ইউজ করে লিখতে পারি মিউ ইকুয়াল টু সাইন অফ θ1 ডিভাইডেড বাই হচ্ছে সাইন অফ θ2। আমরা এখান থেকে θ2 কে একটা সিদ্ধান্তে আসতে পারি যে হিয়ার θ2 ইকুয়াল টু হোয়াট, আমি এই ছোট্ট অ্যাঙ্গেলকে বলতে চাই x আর এই ভিতরটাকে বলতে চাই কত, y। তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে x প্লাস θ1 ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। সিমিলারলি y প্লাস θ2, y প্লাস θ2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আসে θ1 প্লাস θ2 প্লাস x প্লাস y ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো ম্যালাস তার লতে বলছেন যে অ্যাঙ্গেল অফ 57 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিটুইন রিফ্লেক্টেড বিম এন্ড রিফ্র্যাক্টেড বিম ইজ 90 ডিগ্রি। অর্থাৎ x প্লাস y ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে x প্লাস y যদি 90 ডিগ্রি হয় তাহলে θ1 প্লাস θ2 মাস্ট বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখব θ2 ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস θ1। যদি হয় তাহলে আমরা এখন ওখানে লিখে ফেলতে পারি যে মিউ দেন বিকামস সাইন অফ θ1 ডিভাইডেড বাই সাইন অফ 90 ডিগ্রি মাইনাস θ1, 90 ডিগ্রি মাইনাস θ1। এবং আমরা এখান থেকে লিখতে পারি অবভিয়াসলি যে সাইন অফ θ1 ডিভাইডেড বাই কস অফ θ1, কারণ সাইনের সঙ্গে 90 ডিগ্রি ফেজ চেঞ্জ মানে হচ্ছে সাইন বিকামস কস, তাহলে লিখবো আমরা cos θ1। সো ইকুয়েশন বিকামস মিউ ইকুয়াল টু হচ্ছে tan অফ θ1। এখানে θ1 কে আমরা বলছি অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। কি বলছি, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। তো অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন কি, যে আলোক রশ্মিকে এমন একটা অ্যাঙ্গেলে আমরা তাকে কোনো তলের উপর ফেলবো যাতে করে রিফ্লেক্টেড বিম, প্রতিফলিত রশ্মি কি হলো, পোলারাইজড হলো। তাহলে এমন একটা অ্যাঙ্গেলে আলোকে কোনো তল বা সারফেসের উপরে আমরা যদি ফেলতে পারি বা ইনসিডেন্ট ঘটানো যায়, তাহলে যদি রিফ্লেক্টেড বিম বা প্রতিফলিত রশ্মি যদি সমবর্তিত হয়, তখন যে কোণে ওই আলোকে তলের উপর ফেলা হয়েছিল সেই কোণটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। যেহেতু এখানে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি এই যে রশ্মিটা আমরা পাচ্ছি অর্থাৎ রিফ্লেক্টেড রে, এটা হচ্ছে সমবর্তিত রশ্মি বা পোলারাইজড লাইট। এইভাবে আমরা একটা অসমবর্তিত আলোকে, আনপোলারাইজড লাইটকে আমরা কোনো গ্লাস প্লেটের উপর ফেলে সেখান থেকে পোলারাইজড করতে পারি বা সমবর্তিত করতে পারি। এইভাবে আমরা আমাদের পথটাকে এগোবো ভবিষ্যতে। হ্যাঁ, যদি আমাদের এরকম অপটিক্সের উপর যদি আমাদের আরো লেখাপড়া করার এরকম খুব আগ্রহ থাকে, তাহলে এই ব্যাপারগুলোকে আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। এরকম একটা ল আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট ব্রুস্টার, ওনার নামানুসারে এই লটাকে আমরা বলি ব্রুস্টার্স ল। আমরা এটাকে একটু খেয়াল রাখবো সবাই, পরীক্ষার সময় হয়তো ব্রুস্টার্স লটা পরীক্ষা আসতে পারে। বা এটা কি, তখন লিখবো মিউ ইকুয়াল টু tan θ1 where θ1 is called the angle of polarization বা সমবর্তন কোণ। তাহলে কোনটি সমবর্তন কোণ, যে আলোক রশ্মিকে এমন একটা কোণে কোন তলের উপর ফেলা হবে যার কারণে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড বিম উইল বি পোলারাইজড বা সমবর্তিত। তাহলে যে কোণে আলোকে ফেলা হয়েছিল ওই কোণটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন। এইভাবে আমরা অসমবর্তিত আলো থেকে সমবর্তিত আলো পেতে পারি। তো এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের টোটাল জিওমেট্রিক্যাল অপটিক্স, ফিজিক্যাল অপটিক্সের যে তিনটা সেক্টর, একটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট, 2 নাম্বার হচ্ছে ডিফ্রাকশন অফ লাইট, এন্ড 3 নাম্বার হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। এগুলোর অপটিক্যাল ফেনোমেনা আলোচনা করা শেষ হয়ে গেল এবং পাশাপাশি একই সঙ্গে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এবং আমরা এই চ্যাপ্টারটা পড়ার সময় সেক্টর ওয়াইজ, সেকশন ওয়াইজ কিন্তু প্রবলেম সলভ করেছিলাম। এবং আজকে আমরা আরো কিছু প্রবলেম সলভ করতে চাই, ক্রিয়েটিভ কোশ্চেন, আমরা তার জন্য একটু প্রিপারেশন নিব। তো ঢাকা কলেজের ছাত্রদের জন্য যে কথাটা সবসময় বলা হয়ে আসছে বা বলছি আমি, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু সামনে পরীক্ষা এবং সেই পরীক্ষাটা কিন্তু এমসিকিউ বেস পরীক্ষা হবে, মানে কুইজ টাইপ কোশ্চেন থাকবে, অপশন থাকবে অ্যান্সারের। এবং এইভাবে আমি তোমাদেরকে বারবার বলছি যে কোনো দিন হয়তো পরীক্ষার ডেট দিয়ে দিতে পারে,
যতটুকু পড়া হবে ততটুকুর উপর আমাদের পরীক্ষাটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এই জন্য আমাদের পড়াটা যেন প্রতিদিনের পড়াটা প্রতিদিন আপ টু ডেট থাকে, এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আজকের এই পড়ার মধ্যেও কিন্তু অনেক ইনফরমেশন আছে। হ্যাঁ, এরকম ভাবে ছবি এঁকে দিয়ে বলতে পারে যে কোনটা সমবর্তিত কোনটা অসমবর্তিত, এরকম ভাবেও কিন্তু বলে দিতে পারে। বা ম্যালাস লটাও কিন্তু পরীক্ষার সময় আসতে পারে যে ম্যালাস লতে অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেড বিম বা প্রতিফলিত রশ্মি এন্ড রিফ্রাক্টেড বিম প্রতিসরিত রশ্মির মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, এটাও কিন্তু পরীক্ষার সময় আসতে পারে। আবার আসতে পারে যে হোয়াট ডু মিন বাই পোলারাইজড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, সমবর্তন কোণ বলতে আসলে কি বোঝায়, বা ব্রুস্টার্স লটা দেখতে কেমন, বা এটার ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশনটা কেমন। বা আবার এমন হতে পারে হোয়াট ইজ পোলারাইজেশন, আলোর সমবর্তন বলতে আসলে কি বোঝায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের পড়া, আমাদের এই চ্যাপ্টারটা শেষ চ্যাপ্টারটা। আমি আগেই বলেছি যে অপটিক্সের এই অংশটা কিন্তু বেশ জটিল এবং অনেক ডিপলি লেখাপড়া করতে হয়, অনেক পড়তে হয়। তোমরা হয়তো যারা নিয়মিত ক্লাস করে থাকো, আমি আশা করি সবাই নিয়মিত ক্লাস করো, ঢাকা কলেজের বা ঢাকা কলেজের বাইরে অন্যান্য কলেজের বা ঢাকা শহরের অন্যান্য কলেজের স্টুডেন্ট বা বাংলাদেশের অন্যান্য যত কলেজ আছে সেখানকার কলেজের স্টুডেন্টরা হয়তো তোমরা এই ক্লাসগুলো করছো এবং তোমরা বুঝতে পারছো যে অপটিক্সের পড়া কিন্তু অনেক বেশি, এটা অনেক কিছু মনে রাখতে হয়। এই জন্য এই চ্যাপ্টারগুলো পড়ার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, অর্থাৎ প্রতিদিন একটু একটু করে আমাদেরকে দেখতে হবে। তো আমরা যদি প্রতিদিন একটু দেখি আর বই দাগায় দাগায় যদি পড়ি, আমরা বই দাগাবো, বই দাগায় যত পড়বো আমাদের কাছে ব্যাপারগুলো তত বেশি ক্লিয়ার হবে, আর তোমার পরীক্ষাটা দুর্বিষহ না হয়ে আনন্দদায়ক হবে আশা করি। তো এই হচ্ছে আমাদের শেষ হলো। এখন আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। তোমরা সবাই প্রস্তুত হও ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। আমরা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ, আমরা এর আগেও সেকশন ওয়াইজ কিন্তু আমরা প্রবলেম সলভ করেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। এবং আমি এর আগের চ্যাপ্টারগুলো যখন শেষ করেছি সবসময় বলেছি যে কোনো একটা বইয়ের অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে বা যে ক্রিয়েটিভ কোশ্চেন গুলো দেওয়া আছে সেগুলো সলভ করো, সলভ করে খাতাতে রেডি রাখো, কলেজ যখন খুলবে তখন আমরা এগুলো চেক করে নিব। বা তোমরা আমাদেরকে এখানেও আমাদের পেজে তুমি আপলোড করে দিতে পারো। আমি দেখলাম যে অনেকে দুই একজন করছে মাত্র, সবাই করে নাই। এটা আমাদের সবারই আসলে পার্টিসিপেট করা উচিত। তো যাক, আমরা তাহলে তুমি যদি পার্টিসিপেট করো তাহলে এই যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো নিতে আরো আমাদের আগ্রহটা অনেক বেশি হবে। হ্যাঁ, তোমাদের যদি উপকারে আসে তাহলে আমরা খুব খুশি হব। তো যাই হোক, আমরা শুরু করি। আমরা এখন যাব হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। সবাই লেখো ক্রিয়েটিভ কোশ্চেন 1। ক্রিয়েটিভ কোশ্চেন 1। ক্রিয়েটিভ কোশ্চেন 1। আমি বলবো আর তোমরা লিখবা। আমি বলবো, বলার সঙ্গে সঙ্গে তোমরা ব্যাপারটা সিকোয়েন্স গুলো লেখো। লেখো সবাই ক্রিয়েটিভ কোশ্চেন 1 লেখো। আলোর ব্যতিচার পরীক্ষণে আলোর আমি জাস্ট ম্যাথমেটিক্সের শর্ট নোট গুলো বোর্ডে লিখবো, আর টোটাল ম্যাথমেটিক্সটা তুমি এখন লিখবা। আগে উদ্দীপকটা লেখো, স্টেমটা লেখো যে আলোর ব্যতিচার পরীক্ষণে শিক্ষার্থীরা দুটি সুসংহত উৎস ব্যবহার করলো। তাহলে আলোর ব্যতিচার পরীক্ষণে শিক্ষার্থীরা কি করলো? দুটি সুসংহত উৎস ব্যবহার করলো। আমরা জানি সুসংহত উৎস ছাড়া, দুটি উৎস ছাড়া আসলে ব্যতিচার ঘটনা আসলে ঘটানো যাবে না। ব্যবহার করা হলো যেখান থেকে সমদশা সম্পন্ন, হ্যাঁ, ইকুইফেজ সমদশা সম্পন্ন তরঙ্গ নিঃসরিত হতে থাকে। তাহলে কি হলো, আমি ছবি এঁকে তোমাকে দেখাবো, তুমি আগে লিখে নাও। আলোর ব্যতিচার পরীক্ষণে শিক্ষার্থীরা কি করলো? দুটো সুসংহত উৎস ব্যবহার করলো, যেখান থেকে আলো নিঃসরিত হতে শুরু করলো সমদশায়, যাদের ওয়েভলেন্থ দেওয়া আছে 5500 অ্যাংস্ট্রম। 5500 অ্যাংস্ট্রম এই ধরনের আলো বের হতে শুরু করলো। 5500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো নির্গত হলো, এবং মিলিত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য, যে তরঙ্গদ্বয় যে মিলিত হলো স্ক্রিনের উপরে, তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স তৈরি হলো, এবং এই পাথ ডিফারেন্সের মানটা হলো 11000 অ্যাংস্ট্রম। তাহলে আমি ছবি আঁকি। তাহলে এখানে দুটো সুসংহত উৎস, এখান থেকে আলো বের হচ্ছে 5500 অ্যাংস্ট্রম ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্যের আলো বের হচ্ছে। 5500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো বের হচ্ছে, এবং স্ক্রিনের উপর যখন পড়লো তখন এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা হলো এদের মধ্যে পাথ ডিফারেন্স, সেটা হচ্ছে 11000 অ্যাংস্ট্রম, 11000 অ্যাংস্ট্রম পথ পার্থক্য সৃষ্টি হলো। কারণ পাথ ডিফারেন্স সৃষ্টি না হলে সাকসেসিভ মানে ব্রাইট এন্ড ডার্ক ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হবে না। যদি পাথ ডিফারেন্স 0 হয় তাহলে শুধুমাত্র ব্রাইট ফ্রিঞ্জ পাবা, ডার্কটা পাবা না। অর্থাৎ সাকসেসিভলি যে ব্রাইট এন্ড ডার্ক
ফ্রিঞ্জ প্যাটার্ন পাওয়ার কথা সেটা কিন্তু পাওয়া যাবে না। তাহলে এই ওয়েভটা যখন স্ক্রিনের উপর পড়া শুরু হলো তখন এরা যে পাথ ট্রাভেল করলো, করতে গিয়ে এদের মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হলো সেটা মানতে হচ্ছে 11,000 অ্যাংস্ট্রম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে যে ফোটনটা নিঃসরিত হতে বা ফোটনগুলো আসছে সেই ফোটনের এনার্জি কত? এনার্জি অফ ফোটন, ফোটনের এনার্জি কত? কোশ্চেন নাম্বার 1। আর কোশ্চেন নাম্বার 2 বলছে যে এখানে যে ইন্টারফারেন্সটা হচ্ছে সেটা কোন ধরনের ইন্টারফারেন্স? এখানে যে ব্যতিচারটা হচ্ছে সেই ব্যতিচারটা কোন ধরনের? কনস্ট্রাকটিভ নাকি ডিস্ট্রাকটিভ? গঠনমূলক নাকি ধ্বংসাত্মক? তাহলে আমি লিখি এখানে 2 নাম্বারটা কোন ধরনের ব্যতিচার। কোন ধরনের ব্যতিচার? তাহলে উদ্দীপকটা না বুঝলে প্রবলেম সলভ করা যাবে না। তো প্রবলেম সলভ করার প্রথম শর্তই হচ্ছে আমাদের উদ্দীপকটা ক্লিয়ার থাকা। তাহলে কি দাঁড়ালো? শিক্ষার্থীরা ল্যাবে বসে এক্সপেরিমেন্ট করছিল, দুটো চির ব্যবহার করলো তারা। এই দুটো চির সুসংহত উৎস বা কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করলো এবং যেখান থেকে যে ওয়েভ বের হচ্ছিল তার ওয়েভলেন্থ ছিল 5500 অ্যাংস্ট্রম। এবং এই দুটো ওয়েভ পাথ ট্রাভেল করে স্ক্রিনের উপরে সাকসেসিভলি ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করলো এবং এই ওয়েভ ট্রাভেল করে তারা যে পাথ ডিফারেন্স তৈরি করলো সেই পাথ ডিফারেন্সটা হচ্ছে 11,000 অ্যাংস্ট্রম। প্রশ্ন হচ্ছে যে ফোটনটা বের হচ্ছে সেই ফোটনের এনার্জিটা কত? এনার্জি অফ ফোটন। আর নাম্বার 2, এখানে যে ব্যতিচার তৈরি হবে, ইন্টারফারেন্স তৈরি হচ্ছে, সেটা কোন ধরনের ইন্টারফারেন্স? কনস্ট্রাকটিভ নাকি ডিস্ট্রাকটিভ? গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে? তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আমরা জানি যে যখন কোন ফোটনের এনার্জি ক্যালকুলেশন করতে হয়, ফোটন কি করে? দুটো স্টেটের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা তৈরি হয় সেটা মানটা আমরা জানি অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক এইচ নিউ। তাহলে আমরা লিখতে পারি যে এনার্জি অফ ইচ ফোটন ইজ ইকুয়াল টু এইচ নিউ। আবার আমাদের জানা আছে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, অ্যাজ ইউ নো বি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ইকুয়াল টু বি বাই ল্যামডা। এখানে হবে সি বাই ল্যামডা বিকজ এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইচ সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। এখানে এইচ এর মানটা, এইচ মিন্স দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এন্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইজ 6.64 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আমরা বলতে পারি 6.63 into 10 to the power minus 34 joules second multiplied by the velocity of light is 3 into 10 to the power 8 meter per second divided by the wavelength of the light wave is 5500 multiplied by 10 to the power minus 10 meter. এখানে যেহেতু এখানে এসআই ইউনিটে রয়েছে তাই আমরা এখানে মিটার লিখলাম। যদি সিজিএস ইউনিটে থাকতো উপরে কোনো একটা ভ্যালু তাহলে কিন্তু আমরা লিখতাম 10 to the power minus 8 সেন্টিমিটার। এটা কিন্তু প্রবলেম সলভ করার সময় আমাদের খেয়াল করতে হবে, আমরা অঙ্কগুলো সব একই রকম স্টাইলে করি, একই ফর্মুলা ইউজ করি, একই মান বসাই, অথচ দেখো আমাদের রেজাল্ট যখন আমরা ক্যালকুলেশন করি তখন রেজাল্টের একটু মানে একটু ভেরিয়েশন চলে আসে, শুধুমাত্র ইউনিটগুলো বুঝি না। যেমন এখানে ইউনিটটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড, তাই আমি এখানে লিখেছি 10 to the power minus 10 মিটার। যদি এখানে থাকতো সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আমি এখানে লিখতাম হচ্ছে 10 to the power minus 8 সেন্টিমিটার। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 3.616 10 to the power minus 19 জুল। তাহলে লিখতে পারি আমরা 3.616 10 to the power minus 19 জুল। এবং তোমরা খুব ভালো করে জানো যে আমরা যখন এইসব ফোটন এনার্জি ক্যালকুলেশন করব তখন আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে রাখার চেষ্টা করব, ইলেকট্রন ভোল্ট ইউনিটে। এবং আমাদের জানা আছে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 10 to the power minus 19 জুল। এটা যদি আমরা একটা ভাগ করি তাহলে এর একটা মান পাওয়া যাবে। রেজাল্ট ইজ ভেরি সিম্পল, 2.26 ইলেকট্রন ভোল্ট। তো এটা হচ্ছে আমাদের এই উদ্দীপকের প্রথম যে প্রবলেম সেটা আমরা সলভ করলাম। আমরা দ্বিতীয়, এটা অনেক সহজ, দ্বিতীয় অংশটা আমরা সলভ করতে পারি। দ্বিতীয় অংশটা আমরা কিভাবে সলভ করব? আমরা জানি পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু n ল্যামডা ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এন্ড ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2। সো আমরা যে কোনো একটা যদি ইউজ করি ইট গিভস আস সেম রেজাল্ট, একই রকম রেজাল্ট আমাদের দিবে। সো আমরা যদি সেকেন্ড প্রবলেম সলভ করতে চাই তাহলে আমরা এখানে করি তাহলে আমরা জানি পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। পাথ ডিফারেন্স এটা হচ্ছে পাথ ডিফারেন্স। তাহলে এখান থেকে লেখা যেতে পারে n ইকুয়াল টু হচ্ছে পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। তো পাথ ডিফারেন্সটা দেওয়া আছে 11,000 into 10 to the power minus 10 মিটার ডিভাইডেড বাই 5500 into 10 to the power minus 10 মিটার। তাহলে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে হয় কত 2। যেহেতু nটা হচ্ছে ইভেন মাল্টিপল মানে জোড় সংখ্যা হয়ে গেছে তাহলে এটাকে আমরা বলবো দি ইন্টারফারেন্স বিকামস কনস্ট্রাকটিভ বা ব্যতিচারটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আর এখানে যদি আমরা ব্যতিচার আমরা যদি বিজোড় পেতাম 1 3 5 7 এমন পেতাম তাহলে এটাকে বলতাম আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ক্লিয়ার সবাই?
তো এইভাবে অনেক কঠিন কিছু না, আসলে মনে হচ্ছিল যে অনেক কঠিন, আসলে অনেক কঠিন না, এটা অনেক সহজ। তো এইভাবে আমরা কিন্তু সব প্রবলেমগুলো সলভ করবো একটার পর একটা। আমি একটা করাচ্ছি ঠিক একই রকম আর একটা প্রবলেম করে তুমি সলভ করতে পারো। তুমি এখানে পাথ ডিফারেন্সটা টুয়াইস এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু লিখে সলভ করতে পারো, একই রকম রেজাল্ট আসবে। এইভাবে আমরা প্রবলেমগুলো পরীক্ষার সময় সলভ করব। একইভাবে আমরা দ্বিতীয় প্রবলেম সলভ করতে পারি। দ্বিতীয় প্রবলেম সলভ করার জন্য আমরা সবাই একটু রেডি হব। আশা করি তোমাদের এটা লেখা হয়ে গেছে, সবাই সবাই লিখে নাও। আমরা সেকেন্ড প্রবলেমে যাব, ক্রিয়েটিভ কোশ্চেন 2। আমরা 2 তে যাব এখন। এখানে ওই আগের মতোই একটা ব্যাপার থাকবে, একটা ডিফ্রাকশন গ্রেডিং থাকবে, যা একটা গ্রেডিং কনস্ট্যান্ট দেওয়া আছে 2000 লাইন্স পার সেন্টিমিটার। রিমেম্বার দিস থিং, 2000 লাইন্স পার মিলিমিটার বলিনি, আমি মিটারও বলিনি, কিন্তু বলেছি সেন্টিমিটার। সো এখানে যদি কোনো ওয়েভলেন্থ দেওয়া থাকে ইন অ্যাংস্ট্রম ইউনিট, তাহলে সেটা কিন্তু আমরা যখন চেঞ্জ করব তখন সেন্টিমিটার ইউনিটে চেঞ্জ করব। অনেকে করবে কি জানো, গেটিং কনস্ট্যান্ট দেওয়া আছে 2000 লাইন্স পার সেন্টিমিটার, আবার ওখানে আবার লিখবে যে ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু সামথিং মাল্টিপ্লাই বাই 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তখনই আমাদের রেজাল্টের ক্ষেত্রে একটা বিশাল একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে। এটা সবসময় আমরা একটু খেয়াল রাখবো, কারণ তোমার তো আর অনেক কিছু পরীক্ষার সময় লিখতে হবে না, এটা আমরা খেয়াল রাখবো। তো যখন এরকম একটা গ্রেডিং দেওয়া হলো, একটা গ্রেডিং আমি রাখি, এরকম একটা গ্রেডিং রেখেছি আমি, যার গ্রেডিং কনস্ট্যান্টটা হচ্ছে 2000 লাইন্স পার সেন্টিমিটার, এন 2000 লাইন্স পার সেন্টিমিটার। এবং এই গ্রেডিং এর উপর এখন আমরা একটা কি করব, হোয়াইট লাইট GHT, হোয়াইট লাইট। অনেকে অনেকে একজন কোশ্চেন করেছিল যে স্যার, হোয়াট ইজ দ্য বেসিস অফ মনোক্রোমেটিক লাইট, মানে হোয়াট ইজ মনোক্রোমেটিক লাইট, এরকম একটা প্রশ্ন ছিল। যে মনোক্রোমেটিক লাইট, মনো মিন্স ওয়ান, আর ক্রোমেটিক মিন্স রং বা বর্ণ, অর্থাৎ যে সকল আলোর রং একটা সিঙ্গেল, অর্থাৎ যাকে আর অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে হ্যাঁ তুমি আর কোনো কালার পাবা না, তখন সেই রকম রংকে আমরা বলি হচ্ছে মনোক্রোমেটিক লাইট। যেমন আমাদের রাস্তাঘাটে যে সোডিয়াম লাইট ইউজ করা আছে সেটা কিন্তু মনোক্রোমেটিক লাইট। এই সোডিয়াম লাইটকে সামনে তুমি যদি একটা প্রিজম নিয়ে যাও, তাহলে সেখান থেকে যে আলোটা পাস হবে বা তুমি যে রিফ্র্যাক্টেড যে রশ্মিগুলো পাবে, সেটাও কিন্তু ওই একই কালার থাকবে, হলুদ কালার থাকবে। সো সোডিয়াম লাইট ইজ মনোক্রোমেটিক লাইট। আর ক্রোমেটিক লাইট, যদি প্রিজমের উপরে ক্রোমেটিক লাইটটা তুমি ফেলো, তাহলে সেখান থেকে কি হয়, সেখানে ঘটবে হচ্ছে বিভিন্ন কালার পাবা, 7টা কালার পাবা। এই জন্য এটাকে আমরা বলি ক্রোমেটিক লাইট। তো এইরকম হোয়াইট লাইট যখন এইরকম একটা গ্রেটিং এর উপর ফেলা হচ্ছে, তখন কি হচ্ছে, যে কালারগুলো আমরা ডিফ্রাকশন গ্রেটিং এর মধ্যে পাচ্ছি, তার যে কালার, সে কালারগুলোর রংগুলোর যে ওয়েভলেন্থ সেটা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, 5500 অ্যাংস্ট্রম এন্ড 6000 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে যে রে গুলো পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, একটা হচ্ছে 5500 অ্যাংস্ট্রম, আর ফাইনালি আরেকটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ক্রিয়েটিভ কোশ্চেন 2 আমরা আলোচনা করছি। ক্রিয়েটিভ কোশ্চেন 2, আই মিন CQ2। আগেটা ছিল হচ্ছে CQ1, একটু লিখে রাখো, হ্যাঁ CQ1, এটা হচ্ছে CQ2। এর আগেও আমরা অনেকগুলো CQ বা ক্রিয়েটিভ কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করেছিলাম। তাহলে ব্যাপারটা আবার বলি, একটা গ্রেডিং দেওয়া আছে বা অপবর্তন ঝাঁঝরি বলে যেটাকে, যেটা আমরা পড়েছিলাম, যার গ্রেডিং কনস্ট্যান্ট দেওয়া আছে 2000 লাইন্স পার সেন্টিমিটার। এইরকম একটা গ্রেটিং এর উপরে একটা হোয়াইট লাইট ফেলা হলো, এবং সেখান থেকে বিভিন্ন কালারের কি বের হচ্ছে, রে বা বিম বের হচ্ছে, যার ওয়েভলেন্থ গুলো 5000 অ্যাংস্ট্রম, 5500 অ্যাংস্ট্রম এন্ড 6000 অ্যাংস্ট্রম। এটা হলো পড়া, মানে উদ্দীপক। প্রশ্ন হচ্ছে যে প্রথম পর্যায়ে, মানে ফার্স্ট অর্ডার, প্রথম পর্যায়ে মিনস হচ্ছে ফার্স্ট অর্ডার, তুমি যাই দেখবে না, ফার্স্ট অর্ডার, প্রথম যখন ডিফ্রাক্টেড রে গুলো পাওয়া যাচ্ছে তার একদম মিডলে কি আছে সেটা বলতে হবে ফার্স্ট অর্ডার। প্রথম ক্রমের জন্য আমরা এই 3টা রেখার জন্য অপবর্তন কোণ, অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন, ডিফ্রাকশন অ্যাঙ্গেল কত সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথম পর্যায়ে ফার্স্ট অর্ডার, হ্যাঁ প্রথম পর্যায়ে আমি লিখলাম, প্রথম পর্যায়ে থিটা গুলো ক্যালকুলেশন করব। ফার্স্ট অর্ডার, প্রথম পর্যায়ে থিটা কত সেগুলো ক্যালকুলেশন করব প্রথম।
আর সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে θ2 এবং θ1 এর ব্যবধানটা আর θ3 এবং θ2 এর যে ব্যবধান হবে সেই ব্যবধানগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করব যে ব্যবধানটা কেমন হবে। তাহলে প্রথমে আমরা করে নিয়ে সেকেন্ডলি আমরা কি করব, ব্যবধান তৈরি করব। θ2 এর সঙ্গে θ1 ব্যবধান ক্যালকুলেশন করব, θ3 এর সঙ্গে θ2 এর ব্যবধান বা ডিফারেন্স আমরা ক্যালকুলেশন করব, পরে আমরা এটাকে তুলনা করব, তুলনা বা কম্পেয়ার করব, কম্পেয়ার। এটা এরকম প্রশ্ন বিভিন্ন বোর্ডে পরীক্ষার সময় এসেছে। তোমরা যদি বইটা পড়ো তাহলে তোমরা দেখতে পাবে এই প্রবলেমগুলা বিভিন্ন বোর্ডে এই প্রবলেমগুলো কিন্তু আসছে বিভিন্ন বোর্ডে। এগুলো যদি আমরা একটু সলভ করি তাহলে আমাদের একটু কনফিডেন্স লেভেলটা একটু হাই হবে যে আমার পরীক্ষার সময় কি ধরনের কোশ্চেন। অনেক সময় পরীক্ষায় স্টুডেন্টরা কোশ্চেন করে এরকম, স্যার আপনি তো পড়ালেন এইভাবে, পরীক্ষার সময় কোশ্চেনটা কিভাবে হবে। ঠিক বোর্ডের কোশ্চেনগুলো যদি আমরা সলভ করি তাহলে একটা পড়তে গেলে আমরা একটা আইডিয়া পাবো যে আমাদের এই চ্যাপ্টার থেকে এই জাতীয় প্রবলেম পরীক্ষার সময় আসতে পারে। তো এই হচ্ছে প্রথম পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ের ঘটনাগুলো বললাম। একটা গ্রেটিং নিব বা অপবর্তন ঝাঁঝরি, যার গেটিং কনস্ট্যান্ট 2000 লাইন্স পার সেন্টিমিটার। এর উপর আমরা একটা হোয়াইট লাইট ফেলবো। হোয়াইট লাইট ফেলে তারপরে আমরা এখান থেকে বিভিন্ন রকমের বর্ণালী বা স্পেকট্রাম পাবো। এর মধ্যে তিনটা বর্ণালী বা স্পেকট্রামকে আমরা কনসিডার করেছি। যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম ওয়েভলেন্থ, সেকেন্ডের যেটা সেটার ওয়েভলেন্থ হচ্ছে 5500 অ্যাংস্ট্রম, এন্ড ফাইনালি যে থার্ডটা কথা বলছি আমরা সেটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। আমাদের প্রশ্ন উদ্দীপক শেষ হয়ে গেল। প্রশ্ন হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে ফার্স্ট অর্ডারে তাদের অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশনটা কেমন হবে। আর সেকেন্ডলি আমরা করব কি, সেকেন্ড এবং ফার্স্টের যে ডিফারেন্সটা অফ অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন আর থার্ড এবং সেকেন্ডের যে ডিফারেন্স, এদের মধ্যে আমরা একটা কম্পেয়ার করে দেখবো যে এরা কি এক নাকি ভিন্ন নাকি কাছাকাছি কিরকমের। তো এটা ভেরি সিম্পল। আমরা প্রথম প্রবলেমটা সলভ করতে পারি। 1 নম্বর প্রবলেম, ফার্স্ট অর্ডারের জন্য ডেফিনেটলি n = 1 এবং এখানে নাম্বার দেওয়া আছে সেটা হচ্ছে গেটিং কনস্ট্যান্ট 2000 লাইন্স পার সেন্টিমিটার। আর প্রথম ক্ষেত্রে ল্যামডা 1 দেওয়া আছে সেটা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম মিন্স 5000 মাল্টিপ্লাই বাই 10⁻⁻8 সেন্টিমিটার, নট 10 মিটার, বিকজ আমাদের এখানে গেটিং কনস্ট্যান্ট রয়েছে কত, সেন্টিমিটার। এখন তুমি যদি এটা মিটারে কনভার্ট করতে চাও করতে পারো, সেক্ষেত্রে তোমাকে গেটিং কনস্ট্যান্টের ইউনিটটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা লাইন্স পার মিটারে কনভার্ট করতে পারি। আমি মনে করি যে এই লাইন্স পার সেন্টিমিটারকে লাইন্স পার মিটারে কনভার্ট করা ডিফিকাল্ট, মানে ভুল হয়ে যেতে পারে। সে তার থেকে এই যে সেন্টিমিটারকে মিটার বানানো বা মিটারকে সেন্টিমিটার বানানো অনেক সহজ। তা আমাদের সহজ পথটাকে আমরা নিব, যাতে আমাদের পরীক্ষার সময় অল্প সময় তো ভুল ভ্রান্তি যাতে কম হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি উই হ্যাভ সাইন অফ θ1 ইজ ইকুয়াল টু n ক্যাপিটাল N, তারপরে হচ্ছে ল্যামডা 1 ফর ফার্স্ট কেস। এখানে দেওয়া আছে n এর মান 1, তাহলে আমরা সাইন θ1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1 মাল্টিপ্লাই বাই 2000 মাল্টিপ্লাই বাই 5000 মাল্টিপ্লাই বাই 10⁻⁻8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটারটা এখন আর দোকানে লেখা। বা এখান থেকে আমরা θ1 ক্যালকুলেশন করব। θ1 উইল বি ইকুয়াল টু সাইন ইনভার্স অফ, তারপর থাকবে হচ্ছে 2000 মাল্টিপ্লাই বাই 5000 মাল্টিপ্লাই বাই 10⁻⁻8। এটাকে আমরা যদি এখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে এর রেজাল্ট আসবে 0.574 ডিগ্রি, 5.74 ডিগ্রি। আমাদের প্রথমটা হয়ে গেল। একইভাবে আমি যদি θ2 ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমি যদি θ2 ক্যালকুলেশন করতে চাই তো দেখো n এর ভ্যালু কিন্তু 1, n এর ক্যাপিটাল N কিন্তু 2000 লাইন্স পার সেন্টিমিটার, লাইন্স পার সেন্টিমিটার। আর এখানে ল্যামডা 2 এর যে মানটা আসবে সেটা হচ্ছে 5500 অ্যাংস্ট্রম মিন্স 5500 মাল্টিপ্লাই বাই 10⁻⁻8 সেন্টিমিটার। ওই আগের মধ্যে ফর্মুলাইজ করব, সাইন অফ θ2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত n ক্যাপিটাল N, তারপরে হবে হচ্ছে ল্যামডা 2। তাহলে এখান থেকে আমরা θ2টা ক্যালকুলেশন করব। θ2 হবে হচ্ছে সাইন ইনভার্স অফ n, তারপরে ক্যাপিটাল N, তারপরে হচ্ছে ল্যামডা 2। জাস্ট মানগুলো বসাই দিই। সাইন ইনভার্স অফ 1 মাল্টিপ্লাই বাই 2000 মাল্টিপ্লাই বাই 5500 10⁻�8, বাস কমপ্লিট। জাস্ট এটা যদি আমরা ক্যালকুলেশন করি রেজাল্টটা ক্যালকুলেটর করলে আসবে হচ্ছে 6.32 ডিগ্রি হয়ে গেল, 6.32 তারপরে হচ্ছে ডিগ্রি। সিমিলারলি একইভাবে আমি যদি আবার ক্যালকুলেশন করতে চাই ফর থার্ড টাইম, ফর n = 1, n becomes, n হচ্ছে 2000 লাইন্স পার সেন্টিমিটার, এখানে ল্যামডা 3 সেন্টিমিটার, এখানে ল্যামডা 3 দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম মিন্স 6000
multiply by 10 to the power minus 8 centimeter. And as we know, sine of theta 2, sine of theta 3 is equal to আসবে হচ্ছে small n capital N lambda 3. তাহলে এখান থেকে আমি লিখব theta 3 then becomes sine inverse of n capital N lambda 3. একইভাবে আমরা মানগুলো এখানে পুট করে দিব, sine inverse of n1 multiply by 2000 multiply by 6000 multiply by 10 to the power minus 8 complete. এটার জন্য আমাদের রেজাল্ট আসবে 6.89 তারপরে হচ্ছে ডিগ্রি। তো এই তো আমাদের যে উদ্দীপক ছিল, সেই উদ্দীপকে আমাদের যে প্রথম যে কোশ্চেন ছিল ফর ফার্স্ট অর্ডার, প্রথম পর্যায়ের জন্য তাদের অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন গুলো কেমন হবে সেগুলো আমরা ক্যালকুলেশন করলাম। এটা একটু জটিল বলে আমি কিছু বলবো না, আসলে এর মধ্যে জটিলতার কিছু নাই। তো এটা হতে পারে একটু লেন্থি। আমি প্রথমেই বলেছিলাম যে এই চ্যাপ্টারের এই পড়াগুলোর প্রবলেমগুলো হবে সবসময় একটু লেন্থি, আমরা সেই লেন্থি প্রবলেম সলভ করছি। হ্যাঁ, তো আমরা সেই রকম মানসিকতা নিয়ে পরীক্ষার হলে এটা অ্যাটেন্ড করার চেষ্টা করবো যে এই প্রবলেমগুলোর অ্যান্সারগুলো হবে একটু লেন্থি, কিন্তু জটিল নয়। তো স্টুডেন্ট কিন্তু ভরসা রাখতে পারে যে আমি করে আসলে হয়ে যাবে, এটা ভরসা পাওয়া যাবে। অনেক সময় অনেক হয় কি যে অ্যান্সারগুলো ছোট, বাট আই এম নট শিওর, সেটা কিন্তু আবার খুব হার্মফুল হবে আমাদের জন্য। এটার মধ্যে সেরকম ঝামেলা আসলে নাই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অংশটা হয়ে গেল। সেকেন্ড অংশে আমরা চলে যেতে পারি। সেকেন্ড অংশে বলছে যে এই থিটা 2 থিটা 3 এর মধ্যে যে ডিফারেন্স সেটা কত হবে। হ্যাঁ, তাহলে আমি 2 নম্বর প্রবলেম সলভ করি। আমি এখান থেকে বের করতে পারি থিটা 2 মাইনাস থিটা 1। থিটা 2 মাইনাস থিটা 1 কত? থিটা 2টা ছিল 6.32 ডিগ্রি মাইনাস থিটা 1 এর মানটা ছিল হচ্ছে 5.74। এটা ছিল হচ্ছে 5.74 ডিগ্রি। এন্ড এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে একটা ছোট্ট রেজাল্ট আসবে 0.58 অ্যাংস্ট্রম আসবে, 0.58 তারপরে হচ্ছে ডিগ্রি। এই হচ্ছে ডিফারেন্স। আরেকটা বলছে যে থিটা 3 এবং থিটা 2 এর মধ্যে ডিফারেন্সটা কত। 2 এর মধ্যে ডিফারেন্সটা যদি বাইর করি আমরা 6.89 ডিগ্রি মাইনাস 6.32 ডিগ্রি, তাহলে এটা মনে হয় আসবে, বিয়োগ করলে আসে 0.57 তারপর হচ্ছে ডিগ্রি। তাহলে আমরা যদি এটাকে রেশিও করি তাহলে এটা ভেরি ক্লোজ টু ইচ আদার, খুব কাছাকাছি। হ্যাঁ, আবার আমরা যে বলবো যে এটা রেশিও ইকুয়াল টু 1 তাও কিন্তু না, কারণ 0.58 0.57 কে ডিভাইড করলে কিন্তু 1 হয় না। তা বলবো খুব কাছাকাছি, বলবো যে এরা খুব কাছাকাছি। এটা আমাদের হচ্ছে আরেকটা প্রবলেম আমরা সলভ করলাম। এটা দেখো 4 নাম্বার থেকে 3 নাম্বারটা কিন্তু অনেক বড় বেশি, আমরা খেয়াল রাখবো এগুলো একটু। এইভাবে আমরা সব প্রবলেমগুলো বোঝার জানার চেষ্টা করব, ঠিক আছে? তো এটা গেল আমাদের আরেকটা প্রবলেম। আমরা আরেকটা প্রবলেম সলভ করতে পারি। সবাই লিখে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন 3। দেখো ক্রিয়েটিভ কোশ্চেন 3 CQ3। এখানে আমরা বরাবর মতো আগে প্রবলেমগুলো উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করব। একটা ফ্রন্টহপার টাইপ অফ ডিফ্রাকশন আছে এখানে, যেখানে একটা স্লিট দেওয়া আছে, যে স্লিটের যে উইথ সেটা হচ্ছে ডি, স্মল ডি। আমি ছবি এঁকে দেখাবো, আগে একটু মুখে বলে নিই। আমরা একটা ফ্রন্টহপার টাইপ অফ ডিফ্রাকশন পড়াশোনা করছি। এখানে একটা সিঙ্গেল স্লিট ব্যবহার করা হচ্ছে। এই সিঙ্গেল স্লিটের যে উইথ সেটা হচ্ছে স্মল ডি, এবং এটাকে আমরা একটা হোয়াইট লাইট দিয়ে আমরা এটাকে কি করব, ইলুমিনেট করব, সাদা আলো দিয়ে এটাকে আলোকিত করবো। স্ক্রিনের উপরে কি হবে, সাকসেসিভলি ডার্ক ব্রাইট প্যাটার্ন তৈরি হবে, এবং এখানে একটা অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন থাকবে। সেই অ্যাঙ্গেলটার নাম বলা হচ্ছে কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে আমরা ছবিটা আঁকি। প্রথমে একটা সিঙ্গেল স্লিট থাকবে, স্লিট থাকবে ভেরি সিম্পল, যার উইথটা বলা হচ্ছে স্মল ডি, স্মল ডি। এখান থেকে দূরে একটা স্ক্রিন থাকবে, এটাকে আমরা বলবো ও সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমা, আর এখানে থাকবে হচ্ছে আরেকটা, মনে করো সেটা পি। এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের উদ্দীপক। উপরে লেখা থাকবে যে ফ্রন্টহপার টাইপ অফ ডিফ্রাকশন, এটা একটা সিঙ্গেল স্লিট, তার ইয়েটা হচ্ছে বেদ বা প্রস্থটা হচ্ছে ডি, এবং অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশনটা বলা হচ্ছে 30 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে প্রথমটা, হ্যাঁ, পি বিন্দু কি হবে, ব্রাইট হবে না ডার্ক হবে? উই ডোন্ট নো। পি পয়েন্টটা ব্রাইট হবে না ডার্ক হবে আমরা এটা জানি না। প্রবলেমটা বোঝার চেষ্টা করতে হবে।
পি পয়েন্টটা ব্রাইট না ডার্ক, এটা কি ডিপেন্ড করে? ডিপেন্ডস কিসের উপর ডিপেন্ড করে? বিটুইন দ্য পাথ ডিফারেন্স অফ টু ওয়েভ, দুটো তরঙ্গের মধ্যে যে পথ পার্থক্য, সেই পথ পার্থক্যের উপর নির্ভর করবে পিটা ব্রাইট হবে না ডার্ক হবে। ইনিশিয়ালি কনসিডার দ্যাট পি পয়েন্ট ইজ ডার্ক, পি পয়েন্টটা হচ্ছে অন্ধকার, এবং এই অন্ধকারের জন্য আমি এখানে যে আলো দিয়ে ইলুমিনেট করেছিলাম সেটা হচ্ছে 600-500 ন্যানোমিটার, 650 ন্যানোমিটার এর তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো আমি ব্যবহার করেছিলাম। প্রশ্ন হচ্ছে ডি এর কোন মানের জন্য, ডি এর একটা মান আছে, কোন মানের জন্য 650 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে যদি আলোকিত করা হয় তাহলে পি পয়েন্টটা হবে ডার্ক। খুব কেয়ারফুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে, পি পয়েন্টটা হবে ডার্ক। প্রথম অবম বলছে ফার্স্ট ডার্ক ম্যাক্সিমা, প্রথম অবম, তাহলে প্রথম অন্ধকারটা হচ্ছে এখানে ফার্স্ট, তাহলে এখানে ডেফিনেটলি এন বিকামস কত 1। তাহলে যদি 650 ন্যানোমিটার আলো দিয়ে যদি আলোকিত করা হয় 30 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশনের জন্য, অবশ্যই পি পয়েন্টটা সেন্ট্রাল ডার্ক বলছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি, তাহলে ডি এর মানটা কত? ক্যালকুলেটেড, অন্ধকারের জন্য বলছে, কিন্তু ডিফ্রাকশনে অন্ধকারের জন্য বলছে, ডিফ্রাকশনে অন্ধকারের জন্য বলছে। তাহলে ফর ফার্স্ট কেস আমরা এখানে লিখতে পারি, এটা হচ্ছে প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, যে অবমের জন্য, প্রথম অবমের জন্য ডি ইকুয়াল টু হোয়াট? যদি ল্যামডা হয় 6500 ন্যানোমিটার, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কোশ্চেনটা বলছে যে সব তো ঠিক আছে, পি বিন্দুতে আমি অবম ধরেছিলাম ডার্ক, আমি পি বিন্দুটাকে চরম বলতে চাই, আমি পি কে যদি চরম পেতে চাই, তাহলে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতে হবে? 650 ন্যানোমিটার ওয়েভ লেন্থের জন্য যদি পি পয়েন্ট ডার্ক হয়, তাহলে কত ওয়েভ লেন্থের লাইট সেখানে দিয়ে ইলুমিনেট করলে, আলোকিত করলে পি পয়েন্টটা ব্রাইট হবে? এইটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে সেকেন্ডটা। তাহলে সেকেন্ডটা হচ্ছে আমরা ল্যামডা ক্যালকুলেশন করব প্রথম চরমের জন্য, চরম মানে হচ্ছে ব্রাইটের জন্য আমি ল্যামডা ইকুয়াল টু হোয়াট সেটা ক্যালকুলেশন করব, এবং সবগুলো হবে কিন্তু কিসের জন্য? পি পয়েন্টের জন্য। পি পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পি। তাহলে প্রথম অবমের জন্য ডি কত? ডি ফিক্স থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে আমি ল্যামডা 650 আমি জানি না তো, কারণ ল্যামডা যদি ডি ফিক্সের জন্য ল্যামডা যদি 650 হয় তাহলে পি ডেফিনেটলি অবম বা ডার্ক। আমি এটা তো ফিক্সড রয়েছে, আমি লাইট ওয়েভলেন্থ চেঞ্জ করে দিতে চাই, চেঞ্জ করে দিয়ে আমি কি করব? পিটাকে ব্রাইট করতে চাই। তাহলে পি যদি ব্রাইট করতে চাই তাহলে ওয়েভলেন্থ কত হবে লাইটের, সেটা আমরা সেকেন্ডটা ক্যালকুলেশন করতে চাই। তাহলে প্রথমটাই আমরা আসি। প্রথমের ক্ষেত্রে দেখো, প্রথমের জন্য প্রথম ক্ষেত্রে প্রথম অঙ্কের জন্য দেখো এন ডেফিনেটলি হচ্ছে 1, ল্যামডা এর মানটা দেওয়া আছে 650 ন্যানোমিটার, এটাকে লেখা যায় 650 মাল্টিপ্লাই বাই হচ্ছে 10 টু দি পাওয়ার -9 মিটার। 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 মিটার। আর এখানে অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন দেওয়া আছে হচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে কত? 30 ডিগ্রি। উই হ্যাভ টু ক্যালকুলেট ফর ফার্স্ট কেস ডি ইকুয়াল টু হোয়াট? উই হ্যাভ টু ক্যালকুলেট ডি ফর ফার্স্ট কেস। প্রথম ক্ষেত্রে আমাদেরকে ডি ক্যালকুলেশন করতে হবে। আর আমাদের পরিষ্কার জানা আছে উই হ্যাভ ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা ফর ডার্ক রেঞ্জ ডিফ্রাকশন। নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে যে এখানে আমি বলেছিলাম যে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারফারেন্স এন্ড ডিফ্রাকশন। এটাই হচ্ছে আমাদের সেই ব্যাপার। তাহলে এখান থেকে লেখা যেতে পারে ডি ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডিভাইডেড বাই সাইন অফ থিটা। আই মিন এন মিন্স 1 মাল্টিপ্লাই বাই 650 মাল্টিপ্লাই বাই 10 টু দি পাওয়ার -9 মিটার ডিভাইডেড বাই সাইন অফ 30 ডিগ্রি। সাইন অফ 30 ডিগ্রি মিন্স হাফ, এবং এটার মানটা আসবে আমার মনে হচ্ছে 1300 ন্যানোমিটার। এটা আসবে হচ্ছে 1300 ন্যানোমিটার, 1300 ন্যানোমিটার। অর্থাৎ আমরা যে স্লিট ব্যবহার করেছি সেই স্লিটের উইডথটা হচ্ছে 1300 ন্যানোমিটার। এই 1300 ন্যানোমিটার হয়েছে, আর এখানে 650 ন্যানোমিটারের আমি একটা ওয়েভলেন্থে লাইট ফেলেছি, এই কারণে পি পয়েন্টটা হয়ে গেছে ডার্ক। এখন এটা 1300 ন্যানোমিটারে থাকবে, আমি পি পয়েন্টটা ডার্ক দেখতে চাই না, কি দেখতে চাই? ব্রাইট দেখতে চাই। তাহলে পি যদি ব্রাইট দেখতে চাই তাহলে আমাকে কত ওয়েভলেন্থে লাইট এখানে ফেলতে হবে, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এটা ভেরি সিম্পল হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে এন কিন্তু 1ই হবে, এবং ল্যামডাটা উই হ্যাভ টু ক্যালকুলেট ল্যামডা। আর এখানে ডি এর মান দেওয়া আছে 1300 ন্যানোমিটার, আই মিন 1300 মাল্টিপ্লাই বাই 10 টু দি পাওয়ার -9 মিটার। আর এখানে থিটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। এবার দেখুন ব্রাইটে যাচ্ছি, আমরা কিন্তু ব্রাইটে যাচ্ছি না,
ব্রাইট যদি যাই তাহলে আমরা জানি উই নো ডি সাইন থিটা মাস্ট বি ইকুয়াল টু টুয়াইস এন প্লাস 1 ল্যামডা ডিভাইডেড বাই 2 ফর ডিফ্রাকশন। ফর ইন্টারফারেন্স এটা কিন্তু ডার্ক, ইন্টারফারেন্স দিস ইজ ব্রাইট, বাট ডিফ্রাকশনের জন্য এটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে ব্রাইট। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব ডি সাইন থিটা মাস্ট বি ইকুয়াল টু 2, এখানে n যেহেতু 1 তাহলে এটা হয়ে যাচ্ছে 2 ইনটু 1 প্লাস 1 তারপরে হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2, আই মিন ডি সাইন থিটা মাস্ট বি ইকুয়াল টু 3 ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে কত 2। তাহলে লেখা যেতে পারে ল্যামডা বিকামস কত হবে 2d sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে d ডিভাইডেড বাই d না ডিভাইডেড বাই হচ্ছে 3, I mean 2 multiply by 1300 multiply by 10 to the power minus 10 to the power minus 9 sin of 30 degree divided by 3 equal to, এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 433.33, এটা আসবে 433.33 ন্যানোমিটার। এইভাবে আমাদের প্রবলেমগুলো আমরা সলভ করব এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ডার্ক ফ্রিঞ্জের জন্য আমরা যেটা ব্যবহার করেছিলাম 650 ন্যানোমিটার, ব্রাইট পাওয়ার জন্য আমাদেরকে আরো কম ওয়েভলেন্থের লাইট ফেলতে হবে এবং সেই মানটা হচ্ছে 433.33 ন্যানোমিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে প্রবলেমের তো অভাব নাই। ইচ্ছা করলে চ্যাপ্টার শুরু করার আগেই আমরা অনেক প্রবলেম সলভ করতে পারি। হ্যাঁ, পড়া শুরু করার আগে আমরা অনেক প্রবলেম সলভ করি, পড়া শুরু করে দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারি, প্রতি ক্লাসেই আমরা প্রবলেম সলভ করতে পারি, প্রবলেমের অভাব নেই। কিন্তু শুধু প্রবলেম সলভ করলেও কিন্তু আবার সমস্যা, কারণ ফিজিক্সটা কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্স, তোমাকে থিওরি বুঝতে হবে, পাশাপাশি এগুলো দিয়ে প্রবলেম সলভ করতে হবে। তো খুব জটিল প্রবলেমে যাওয়ার দরকার আছে বলে আমি আসলে মনে করি না ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য। তো আমরা অনেক সময় খুব জটিল চিন্তা ভাবনা করি। কারা জটিল চিন্তা ভাবনা করে? যারা বই না পড়ে, থিওরি না পড়ে, যারা গাইড বই নিয়ে দৌড়াদৌড়ি করে, এরা কিন্তু জটিল প্রবলেমে ভুক্তভোগী। তো জটিল প্রবলেম আমার দরকার নেই, আমার থিওরিটা বোঝা দরকার। থিওরি বুঝলে কোনো প্রবলেমই আসলে জটিল থাকবে না। প্রবলেম জটিল হবে তখন যখন থিওরিতে আমার ডিস্টার্ব থাকবে। তো আমরা অনেক সময় বলি যে এটা খুব জটিল প্রবলেম, তার মানে ও থিওরি পড়া হয় নাই। থিওরি পারলে ওই প্রবলেমটা তার কাছে জটিল থাকতো না। তো আমরা একটু থিওরিটিক্যাল ফিজিক্সের থিওরির উপর জোর দিব, পাশাপাশি আমরা আমাদের কাজটাও করব, আমরা থিওরি পড়ব, অঙ্ক করব, সবকিছু করব। তো এর সঙ্গে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল আজকে। আমরা এরপরে চ্যাপ্টার 8 স্টার্ট করব। আশা করি আগামী ক্লাসে তোমরা জানতে পারবে 8 এ কি পড়া হবে আমাদের। তো 8 পড়লে আমরা অনেক আগায় যাব আশা করি। তো অনেক চ্যাপ্টারই তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে, আর তো বেশি থাকলো না। আমার মনে হয় চ্যাপ্টার 9, 10, 11 এরকমই আছে, আর বাকিগুলো তো শেষ হওয়ার পথে। তো এর মধ্যে কিন্তু আমাদেরকে পড়ে ফেলতে হবে কিন্তু সব। আমরা বই দাগায় দাগায় বেশি বেশি পড়ার চেষ্টা করবো সবাই। তো আগামী ক্লাসের প্রত্যাশায় আজকে আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।